রামেসা ধর্ষণ ও হত্যা মামলায় কিছুক্ষণের মধ্যে দুই আসামির আত্মপক্ষ সমর্থন আদালতে নেওয়া হয়েছে সোহেল ও স্বপ্নাকে। তৃণমূলে স্বাস্থ্যসেবা দিতে সারা দেশে চালু হচ্ছে হেলথ স্ক্রিনিং, জানালেন মন্ত্রী। শিশু ও নারীদের জন্য হবে 5টি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে শয্যা। সারা বাংলাদেশের সকল উপজেলায় 50 শয্যা থেকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করতে যাচ্ছে। সাইপ্রাসকে হারিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশ ডক্টর খলিলুর দায়িত্বশীল ভূমিকায় উজ্জ্বল হবে দেশের ভাবমূর্তি, আশা বিশ্লেষকদের। জেনারেল অ্যাসেম্বলিতে প্রেসিডেন্সিটা আমাদের জন্য একটা সফট পাওয়ার ইকুইপমেন্ট বা টুলসগুলি হাতে তুলে দিচ্ছে। কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে উনি একটা ভূমিকা রাখেন, অধিবেশন পরিচালনা করেন। মৌসুমী ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত জাপান, বিদ্যুৎ বিচ্ছিন্ন 60,000 ঘরবাড়ি। হানেদা ও নারিদা বিমানবন্দরে অন্তত 900 ফ্লাইট বাতিল। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে জানিয়ে দেব পুরো খবর। রামেসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের আত্মপক্ষ সমর্থন কিছুক্ষণের মধ্যে শুরু হবে। নিজের সপক্ষে যুক্তি, প্রমাণ ও বক্তব্য তুলে ধরে নির্দোষ হিসেবে প্রমাণের সুযোগ পাবেন আসামিরা। আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থন শেষে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হবে বলে জানিয়েছেন মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। এর আগে অভিযোগ গঠনের পর গতকাল একদিনেই শেষ হয় রামেসা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। রামেসার পরিবার, পুলিশ কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট সহ সাক্ষ্য দিয়েছেন 16 জন। সাক্ষ্যতে উঠে আসে রামেসা হত্যার লোমহর্ষক তথ্য। সন্তান হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন রামেসার পরিবার। রামেসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের আত্মপক্ষ সমর্থন আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে জজ কোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, আসামিদের আত্মপক্ষ সমর্থন কি এর মধ্যে শুরু হয়েছে এবং আদালত প্রাঙ্গণের সার্বিক চিত্র কেমন দেখছেন? পূর্বে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য ইতিমধ্যেই অভিযুক্ত যে দুইজন আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই শুনানিটি শুরু হবে। মূলত আজকে যেহেতু তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাদের বিরুদ্ধে যে সাক্ষ্য প্রমাণ হয়েছে, তার সপক্ষে তারা আজকে এখানে কথা বলবেন, যুক্তি তুলে ধরবেন। মূলত তারা এখানে তাদের পক্ষে নিজেরাই সাফাই গাইবেন, অর্থাৎ তারা বলার চেষ্টা করবেন হয়তো যে তারা এই অপরাধের সঙ্গে জড়িত নন। এই বিষয়গুলো মূলত তারা আজকে বলার চেষ্টা করবেন, আমাদেরকে বলছিলেন স্টেট ডিফেন্স আইনজীবী। তবে যেহেতু আজকে আত্মপক্ষ সমর্থনের দিন, এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও হাজির হয়েছেন, আসামিপক্ষের আইনজীবীরাও হাজির হয়েছেন। দুজন অভিযুক্ত, তাদেরকেও এজলাসে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে শুনানি শুরু হবে। সেখানে আমরা শুনানি শুরু হলে বলতে পারবো যে তারা নিজেদের পক্ষে কী ধরনের কথা বলেন। যেহেতু আইনি সুযোগ রয়েছে, অর্থাৎ ফৌজদারি কার্যবিধিতেও এই সুযোগ রয়েছে, সংবিধানেও তাদের এই সুযোগ রয়েছে। সেখানে বলা হচ্ছে যে কোনো অভিযুক্ত ব্যক্তির কথা না শুনে তার বিরুদ্ধে সাজা দেওয়া যাবে না। এই বিষয়েই মূলত আজকে তার পক্ষে নিজেরাই তারা সাফাই গাইবেন। ধন্যবাদ রাব্বি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, প্রথমে 6 থেকে 10টি উপজেলার একটি করে ইউনিয়নে স্ক্রিনিং কার্যক্রম পাইলট আকারে চালু করা হবে। সচিবালয়ে স্বাস্থ্য খাত সম্পর্কিত ইস্যুতে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। মন্ত্রী জানান, স্ক্রিনিং কার্যক্রম সফল হলে সারা দেশে চালু করা হবে, যাতে স্বাস্থ্য সুবিধা তৃণমূলে ভালোভাবে পৌঁছে দেওয়া যায়। এ সময় তিনি বলেন, দেশের 492টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 50 শয্যা থেকে 101 শয্যার হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে গণপূর্ত বিভাগ আজ থেকে কাজ শুরু করে দিয়েছে। মন্ত্রী বলেন,
খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর বিভাগ ও কুমিল্লায় 5টি শিশু হাসপাতাল করা হবে। প্রত্যেকটি শিশু হাসপাতালে একটি বিশেষায়িত আইসিইউ থাকবে। 6 মাসের মধ্যে কাজ শেষে প্রধানমন্ত্রী এসব হাসপাতাল উদ্বোধন করবেন। এ সময় তিনি জানান, চীনা বাংলাদেশ যৌথ উদ্যোগে নারীদের জন্য 5টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। এছাড়াও ঢাকা মিডফোর্ড হাসপাতালে পুরনো ভবন ভেঙে নতুন করে নির্মাণ করা হবে বলেও জানান তিনি। গণপূর্ত বিভাগকে নির্দেশনা প্রদান করেছি, আজকে থেকে কাজ শুরু করবে। বাংলাদেশের 500 উপজেলায় সরেজমিনে ওনাদের লোক পাঠিয়ে যেটা ভার্টিক্যালি হয় সেটা ভার্টিক্যালি, যেটা নতুন ভবনের প্রয়োজন হবে সেটা নতুন ভবন, এভাবে 50 শয্যা থেকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করতে যাচ্ছি এবং লোকবল দিতে যাচ্ছি। বিশ্ব রাজনীতির মঞ্চে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি পদে জয় হয়েছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের। সদস্য দেশগুলোর মধ্যে 99টি দেশ ভোট দিয়েছে বাংলাদেশকে। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকুরেস পেয়েছেন 91টি ভোট। আগামী 1 বছর সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান। জাতিসংঘের বিবিধ লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি বিশ্ব শান্তি রক্ষায় সর্বোচ্চ চেষ্টার কথা জানান তিনি। এদিকে এই বিজয়কে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতীক হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। Having obtained the required majority, His Excellency Khalilur Rahman of Bangladesh has been elected President of the General Assembly at its 81st session. 40 বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি। বিশ্ব রাজনীতির বৃহত্তম মঞ্চ জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতির আসনে বাংলাদেশ। নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল 10টার দিকে শুরু হয় ভোটাভুটি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বিপরীতে ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস কাকুরিস। ভোটাভুটি শেষে ফল ঘোষণায় উঠে আসে বাংলাদেশের অভূতপূর্ব জয়। সদস্য দেশগুলোর মধ্যে 99টি দেশ ভোট দিয়েছে বাংলাদেশকে। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকুরিস পেয়েছেন 91 ভোট। আগামী 1 বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান। এ সময় জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা অভিনন্দন জানান বিজয়ী বাংলাদেশের প্রার্থীকে। দায়িত্ব পালন করা নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান সাধারণ অধিবেশনের নতুন সভাপতি। As I mentioned during the interactive debate, working with all of you, I envision addressing these challenges along 6 pillars of action. First, in advancing the organization's work on peace and security, I will draw inspiration from the work of more than 200,000 peacekeepers from Bangladesh who have contributed actively to international peace and security across the globe, from Cyprus to Sudan. Building on my country's experience, I would uphold the Assembly's moral and political authority and champion a holistic approach to peacekeeping and peace building that prioritizes prevention and political solution, strengthens peace building, and protects civilians. I intend to work closely with member states on how we can prevent another lost decade of development and protect the vulnerable people in developing countries. On the implementation of Agenda 2030, with the SDG Summit 2027 in mind, I will work with you all to accelerate implementation of SDGs that are lagging or regressing. এদিকে এই বিজয়কে বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের গ্রহণযোগ্যতার মাপকাঠি হিসাবে দেখছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। বিরাট সফলতা, গ্লোবাল সফলতা, ভিজিবিলিটির সফলতা এবং বাংলাদেশের প্রতি ওয়ার্ল্ডের স্বীকৃতি। বাংলাদেশে অনেকটা গ্লোবাল ইনফ্লুয়েন্স রাখ করি and we confidently put our candidature and won also this the position of President of the General Assembly এবং কন্টেস্ট করে আমরা জিতছি। এর আগে 1986 সালে জাতিসংঘের 41তম সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন পররাষ্ট্র সচিব প্রয়াত হুমায়ুন রশিদ চৌধুরী। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের জয়লাভ নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অনন্য এক মাইলফলক। মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, জাতিসংঘের পাশাপাশি পুরো বিশ্বই বাংলাদেশের উপর আস্থা রেখেছে।
12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে অতি স্বল্প সময়ের মধ্যে আমরা যেই বিজয়টা আনতে পেরেছি সেটা মাননীয় প্রধানমন্ত্রী সুদৃঢ় নেতৃত্বে এটা হয়েছে এবং আমাদের প্রার্থীর যোগ্যতা, ওনার ক্যাপাবিলিটি, ওনার অ্যাবিলিটি, ওনার গ্রহণযোগ্যতা জাতিসংঘ এবং সারা বিশ্বের জাতিসংঘর যেসব দেশগুলো আছে সকল দেশের ওনার গ্রহণযোগ্যতা অবশ্যই এটা ভূমিকা রেখেছে। কূটনৈতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট সমাধান ও সফট ডিপ্লোম্যাসির মাধ্যমে বাংলাদেশের জন্য ভূমিকা রাখবেন জাতিসংঘের সাধারণ পরিষদের নতুন সভাপতি। এমন আশাবাদ জানিয়ে বিশ্লেষকরা বলছেন, বর্তমান সরকারের 3 মাসেই এ অর্জন এক বিরাট কূটনৈতিক সাফল্য। মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ও সদস্য রাষ্ট্রগুলোর আস্থার প্রতিদান হিসেবে ডক্টর খলিলুর রহমান নিরপেক্ষভাবে অধিবেশন পরিচালনা করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলেও আশা বিশ্লেষকদের। আহমেদ রেজার প্রতিবেদনে বিস্তারিত। Khalilur Rahman, Bangladesh, 99. Andreas Kakouris, Cyprus, 91. 8 ভোটের ব্যবধানে জয়লাভ করে এভাবেই প্রার্থনায় কৃতজ্ঞতা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের উপস্থিতিতে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভের পর আনুষ্ঠানিক বক্তব্যে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি আগামী 1 বছরে নিজের পরিকল্পনা তুলে ধরেন ডক্টর খলিল। Working with all of you, I envision addressing these challenges along 6 pillars of action. আগামী 8 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি। I'd like to thank my Prime Minister, Mr. Tariq Rahman, for nominating me. এই বিজয়কে তাৎপর্যপূর্ণ আখ্যা দিয়েছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্য দেশগুলোর আস্থা, গ্রহণযোগ্যতা ও ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের সুস্পষ্ট প্রতিফলন এই জয়। ডক্টর খলিলুর সেই আস্থার প্রতিদান দেবেন বলে আশাবাদ তাদের। বাংলাদেশের জন্য এটা খুবই সুখবর। অন্ততপক্ষে এই যে ভূকৌশল এবং ভূ রাজনৈতিক সিচুয়েশনগুলি পৃথিবীতে ঘটছে, এখানে আসলে এই জেনারেল অ্যাসেম্বলিতে প্রেসিডেন্সিটা আমাদের জন্য একটা সফট পাওয়ার ইকুইপমেন্ট বা টুলসগুলি হাতে তুলে দিচ্ছে। এটা দেশের জন্য ডেফিনেটলি একটা গৌরবের একটা বিষয়। সার্বিকভাবে এটা আমাদের ওনার ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশের জন্য একটা অনেক ভালো একটা সুসংবাদ। 2020 সালেই সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করে বাংলাদেশ। তবে এই পদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয় 27 ফেব্রুয়ারি। এরপর থেকে পূর্ণমাত্রার কূটনৈতিক প্রচার শুরু হয়। স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক, দ্বিপক্ষীয় যোগাযোগ এবং বহুপক্ষীয় কূটনৈতিক ফোরামে অত্যন্ত সক্রিয় ও কৌশলগত প্রচার চালায়, যাকে 3 মাস বয়সী নতুন সরকারের বড় ধরনের কূটনৈতিক সাফল্য বলেও মনে করেন বিশ্লেষকরা। 2027-এ অ্যান্টনিও গুতেরেসের পদবিটা শেষ হয়ে যাবে, সুতরাং সেই জায়গাতে নতুন যে মহাসচিব নিয়োগ হবেন সেইখানেও কিন্তু জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্টের একটা ভূমিকা থাকবে। এই সাইকোলজিক্যাল একটা বড় রকমের অবস্থান জাতিসংঘের মাধ্যমে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারবো, সেটা আমাদেরকে দেখতে হবে। কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে উনি একটা ভূমিকা রাখেন, অধিবেশন পরিচালনা করেন এবং বিশেষ করে সেপ্টেম্বর মাসে যে বার্ষিক সাধারণ বিতর্ক হয় সেই বিতর্কগুলোতে উনি সভাপতির দায়িত্ব পালন করেন। ডক্টর খলিলুর রহমান আগামী 1 বছর সাধারণ পরিষদের সভাপতি হিসেবে জাতিসংঘে রোহিঙ্গা সংকট, জলবায়ু সমস্যা, শান্তিরক্ষা কার্যক্রম শক্তিশালীকরণ ও বিভিন্ন দেশে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশা করেন বিশ্লেষকরা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সহসা হচ্ছে না ক্ষমতাসীন বিএনপির জাতীয় কাউন্সিল। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির জন্য কাউন্সিল গুরুত্বপূর্ণ, তবে এই মুহূর্তে অগ্রাধিকার তালিকায় নিচের দিকে। শিগগিরই কাউন্সিল না হলেও দলের স্থায়ী কমিটির শূন্য পদ পূরণে মনোযোগ দিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। সর্বোচ্চ নীতি নির্ধারণে ফোরামের সদস্য পদের জন্য আলোচনায় আছেন কয়েকজন সাবেক ছাত্রনেতা ও পেশাজীবী। আরেফিন শাকিলের প্রতিবেদন। প্রায় 1 দশক দলীয় কাউন্সিল করেনি বিএনপি। এজন্য বৈরী রাজনৈতিক পরিবেশের প্রসঙ্গ সামনে আনেন নীতি নির্ধারকরা। যদিও গঠনতন্ত্র অনুযায়ী 3 বছর পর পর কাউন্সিল করার কথা। আমাদের যাদের বয়স হয়েছে তারা হয়তো আর খুব বেশি দিন দায়িত্ব পালন করতে পারবো না।
বিএনপির সবশেষ কাউন্সিল হয়েছিল 2016 সালের 19 মার্চ। এবার নির্বাচনে জয়ের পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলতি বছরই সপ্তম কাউন্সিলের কথা বলেছিলেন। সরকার সরকারের কাজ করবে, দল দলের কাজ করবে, কাউন্সিল হবে এই বছরের মধ্যেই। কিন্তু বছরের মাঝামাঝিতেও কাউন্সিল করার উদ্যোগ দৃশ্যমান নয় বিএনপিতে। 82টি সাংগঠনিক জেলা, কয়েকশো উপজেলা, পৌরসভা ও 4,500-এর বেশি ইউনিয়নের প্রায় 60 ভাগ কমিটি মেয়াদোত্তীর্ণ। কোথাও কমিটি নেই 1 দশক। কাউন্সিলে এসব কমিটির শীর্ষ নেতারাই হবার কথা কাউন্সিলর। কাউন্সিল নিয়ে আসলে কি ভাবছে বিএনপি? একটা সময় গেছে যখন আন্দোলনটাই ছিল প্রায়োরিটি সংগঠনের চেয়ে, এরপর একটা সময় আসলো তখন নির্বাচনটা হয়ে গেল প্রায়োরিটি। এখন জেতার পরে আমাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য দ্রুত কিছু কাজ করাটা প্রায়োরিটি হয়ে পড়েছে আর কি। মানে এই না আর কি যে কাউন্সিলটা প্রায়োরিটির লিস্ট থেকে নেয়, এটা খুবই উচ্চ স্তরের প্রায়োরিটি, কিন্তু তারও উপরে কিছু প্রায়োরিটি এখনো আমাদের সামনে আছে আর কি। এটা বিবেচনায় নিতে হবে আমাদের আর কি। আর দলের কাউন্সিল করতে হলে আমাদেরকে বিভিন্ন পর্যায়ের যেসব কমিটিগুলো আমরা আগে করতে পারি নাই, সেগুলো সম্পূর্ণ করতে হবে আমাদের। অবশ্য দ্বিতীয় চিন্তাও আছে বিএনপির নীতি নির্ধারকদের কাছে। দলের গতিশীলতা বাড়াতে সহসা রদবদল আসতে পারে স্থায়ী কমিটিতে। নিশ্চয়ই নতুন আরো আসবে আর কি। এমনকি পুরাতন আছে, এর মধ্যে বাদও পড়তে পারে কেউ। অনেক সময় যারা দলের কোনো নেতাই না আর কি, এমন কেউ দায়িত্ব নিতে পারে আর কি। এটা হবে, যে কোনো সময় হবে। স্থায়ী কমিটির 19 পদের মধ্যে এখন আছেন 14 জন। এর মধ্যে অসুস্থতায় জমিরুদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া নিষ্ক্রিয়। শূন্য পদের আলোচনায় আছেন রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমানের মতো সাবেক ছাত্রনেতারা। আছেন আব্দুল আল মিন্টু, ইসমাইল জবিউল্লাহ, আলতাফ হোসেন চৌধুরীর মতো পেশাজীবী নেতারাও। না, কিছু প্রত্যাশা করি না। দল যেভাবে বিবেচনা করে, দল যখন বিপদে পড়েছে তখন আরো অনেকে এগিয়ে এসছেন, তার মধ্যে আমিও একজন ছিলাম। এটুকু বলতে পারি যে আমি একাই সব কিছু করেছি, এই ক্রেডিট আমি দিব না। অনেকেই যারা এগিয়ে এসছেন, আমিও তার মধ্যে ছিলাম। কিন্তু আমি ছিলাম বলেই আমাকে সবই পেতে হবে, এটা আমি কখনো মনে করি। শুধু এইটুকু মনে করি যে মানে আমার রাজনীতি করার যে অধিকারটা, এটা যেন কেড়ে নেওয়া হয়, এটা যেন পাই। সেটা মেম্বার হিসেবেও থাকি, প্রাথমিক সদস্য হিসেবেও থাকি, তাতে কোনো আমার আপত্তি নেই। পার্টির হাইকমান্ড এবং পার্টি প্রধান যেমন তারেক রহমানের উপরে ছেড়ে দেওয়া ভালো হবে। সবারই চাহিদা থাকে একটু তারা যেখানে আছে তার থেকে উপরে উঠবে, এটাই তো প্রত্যাশা। এছাড়া ভাইস চেয়ারম্যানের 16টি ও উপদেষ্টা 10টি পদ শূন্য। তবে সবকিছু ছাপিয়ে নেতাকর্মীদের চোখ সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে। তারেক রহমান দলের চেয়ারম্যান হওয়ার পর গুরুত্বপূর্ণ এই পদটিও শূন্য। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। হাম উপসর্গে 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে নতুন রোগী ভর্তি হয়েছে 29 জন। রাজশাহী মেডিকেলে হাম ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে 10 জন। এছাড়া বরিশাল, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডের শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হাম উপসর্গে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। রাজধানীর মুগদার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ঘরের ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে। মঙ্গলবার রাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। ঢাকা মহানগর পুলিশের মুগদা থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আহসানুল্লাহ বলেন, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে। পুলিশ মৃত্যুর রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও তথ্য উপাত্ত যাচাই করছে। 999-এর মাধ্যমে আমরা সংবাদ প্রাপ্ত হয়ে ভেতর থেকে সিটকিনি বন্ধ অবস্থায় লাশের গন্ধ পাওয়া যাচ্ছে। প্রতিবেশীও লাশের গন্ধে বিব্রত বোধ করছে। তখন প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে এর লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ডায়রিয়া, হাম, জলবসন্ত সহ 6টি ছোঁয়াচে রোগের চিকিৎসায় খুলনায় প্রতিষ্ঠিত হয় সংক্রামক ব্যাধি হাসপাতাল। প্রায় 6 দশক আগের প্রতিষ্ঠানটি এখনও প্রায় 3.5 কোটি মানুষের ছোঁয়াচে রোগের চিকিৎসায় একমাত্র ভরসাস্থল। প্রতিষ্ঠার এত বছরেও বিশেষজ্ঞ ছাড়াই শুধুমাত্র 3 জন মেডিকেল অফিসার দিয়ে চলছে এটি।
এছাড়াও রয়েছে আধুনিক যন্ত্রপাতির অভাব। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন সিভিল সার্জন। 3 দিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হন নড়াইল সদরের নন্দী মিঠাপুকুর গ্রামের নূরজাহান বেগম ও তার পুত্রবধূ। শারীরিক পরিস্থিতির অবনতি হলে নড়াইল সদর হাসপাতাল থেকে আসেন খুলনার সংক্রামক ব্যাধি হাসপাতালে। তাদের মতো বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে এসেছেন অন্তত 12 জন। তবে শয্যা সংকটে জলবসন্তের মতো স্পর্শকাতর রোগীদের ঠাঁই হয়েছে মেঝেতে। নারী পুরুষদের চিকিৎসা দেওয়া হচ্ছে একই কক্ষে। ডায়রিয়া আক্রান্ত শিশুদের জন্য নেই আলাদা কোনো ওয়ার্ড। সরকারি হাসপাতাল হলেও 3 বেলা খাবার মেলে না এখানে। আমাদের জল বসন্তের রোগী, আমাদের গ্যাসের ইনজেকশন দিচ্ছে, বমির, আর একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছে, আর অ্যান্টিবায়োটিক বাইরের থেকে কিনা লাগতেছে। সকালবেলা আসছি, যখন সুইচ দিছি তখন দেখি ফ্যান চলে না, কিন্তু এই গরমে কিভাবে চলবো? একটা বাথরুম কেমন করে যায়, একজনের বাথরুমে আরেকজন সিরিয়াল দিয়ে খাওয়া যায়। এছাড়াও হাসপাতালটিতে জনবল সংকটও রয়েছে। 23টি পদের মধ্যে 12টি ফাঁকা দীর্ঘদিন ধরে। 3 জন মেডিকেল অফিসার দিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম। এছাড়া বিশেষ রোগের ওষুধের বরাদ্দও আসে না অনেক দিন যাবত। ডাক্তার আর নার্স ছাড়া এখানে আপনার পোস্টেড আর কোনো কর্মচারী নাই, আর যারা আছে এরা হচ্ছে সব চুক্তিভিত্তিক নিয়োগ। ক্লিনারের অভাবে আমাদের রোগী সামলাতে হয় এবং তার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্নতাও করতে হয়। পক্স আছে, জলাতঙ্কের আছে, তো এদের ভ্যাকসিনগুলো কিছু ভ্যাকসিন বাইরে থেকে কিনতে হয়। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকা সহ বিভিন্ন সমস্যার কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে বলে জানান দায়িত্বপ্রাপ্তরা। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিভিল সার্জন। মিজেলসের রুম আছে, তারপরে হচ্ছে আপনার চিকেন পক্সের একটা রুম আছে, আর হচ্ছে ডায়রিয়ার রুম আছে। আমরা কিন্তু সব রোগীকে এখানে রাখতে পারছি না, কারণ আমাদের কনসালটেন্ট নাই। আমাদের একজন সিনিয়র কনসালটেন্ট সামটাইমস আমাদের দরকার হয়। এটা ক্যামেরা অফ করেন। একটা জিনিস হলো যে সিভিল সার্জন এই আইডি হাসপাতালে এরকম এইভাবে যে চলছে বা হচ্ছে, ঠিক আছে, এটা তো বিগত সিভিল সার্জনরা কিছুই জানতো না। 1968 সালে খুলনা নগরীর ফুলবাড়ি গেটের মিরের ডাঙ্গা এলাকায় প্রতিষ্ঠিত হয় সংক্রামক ব্যাধি হাসপাতাল। বিশ্বজার এই হাসপাতালে চলতি বছরে 4 মাসে চিকিৎসা নিয়েছে 1995 জন, আর 2025 সালে চিকিৎসা নিয়েছে 5000-এর বেশি রোগী। জারিন অর্নি, যমুনা নিউজ। যুদ্ধবিরতির মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ইরান। মঙ্গলবার ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপ কেশমে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। প্রতিরক্ষার স্বার্থে ও তেহরানের বিভিন্ন হামলার জবাবে চালানো হয়েছে এই হামলা বলে বিবৃতিতে দাবি করে সেন্ট্রাল কমান্ড। টার্গেট করা হয় ইরানি সামরিক বাহিনীর একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন। তবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এর আগে মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছুড়ে ইরান। বাহরাইনে 3টি ও কুয়েতে 2টি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিতের দাবি করে যুক্তরাষ্ট্র। কমপক্ষে 2 দফায় টার্গেট করা হয় কুয়েতের মার্কিন ঘাঁটি। এছাড়াও পারস্য উপসাগরে নৌযান লক্ষ্য করে ছোড়া কয়েকটি ড্রোনও প্রতিহত করা হয়। এর আগে নৌ অবরোধ ভঙ্গের চেষ্টা করায় ইরানগামী একটি ট্যাঙ্কারে হামলা চালায় যুক্তরাষ্ট্র। আকাশযান থেকে ছোড়া হয় হেলফায়ার মিসাইল, যা আঘাত হানে জাহাজটির ইঞ্জিন রুমে। হামলাটির একটি ভিডিও প্রকাশ করেছে সেন্ট্রাল কমান্ড। দাবি করা হয় নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের বন্দরের দিকে অগ্রসর হওয়ায় নৌযানটিতে চালানো হয়েছে হামলা। ট্যাঙ্কারটি বোতসোয়ানার পতাকাবাহী, যার নাম এমটি লেক্সি। ট্যাঙ্কারটির সবশেষ অবস্থান ওমান উপসাগরে ছিল। ইরান ঘিরে চলমান নৌ অবরোধে এখন পর্যন্ত মোট 6টি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী খুলে দিলেই মুক্তি মিলবে মার্কিন নিষেধাজ্ঞা থেকে, ইরানকে এমন আশ্বাস বা প্রস্তাব দেয়নি যুক্তরাষ্ট্র। সিনেটের এক শুনানিতে প্রশ্নের জবাবে এমন দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন, তেহরানকে নিষেধাজ্ঞা দেওয়ার কারণ তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ও পারমাণবিক কার্যক্রম। ইরানকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে কারণ তাদের কাছে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তাদের পারমাণবিক কর্মসূচির কারণে। যদি তারা বিষয়গুলো ত্যাগ করতে রাজি হয়, তবে প্রতিশ্রুতি ও নির্দিষ্ট শর্তে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। মৌসুমী ঝড় ও বৃষ্টিপাতে বিপর্যস্ত জাপান। রাজধানী টোকিও সহ পশ্চিমাঞ্চলে আছড়ে পড়েছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় জাংমি। বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘন্টায় সর্বোচ্চ 126 কিলোমিটার।
ওয়াকায়ামা প্রিফেকচারে জারি করা হয়েছে 5 নম্বর বন্যা সতর্কতা, যা সর্বোচ্চ। মধ্য টোকিওর মেগুরো পশ্চিমাঞ্চলের কোজা নদী সহ কয়েকটি নদীর পানি উচ্চতা বেড়েই চলেছে। ইয়োকোহামা সহ পূর্ব উপকূলে দেয়া হয়েছে ভূমিধসের সতর্কবার্তা। ঝড়ো বাতাসে বিভিন্ন স্থানে উপড়ে গেছে বহু গাছপালা। জরুরি ভিত্তিতে স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। হানেদা ও নারিতা বিমানবন্দরে বাতিল হয়েছে কমপক্ষে 900 ফ্লাইট। বিদ্যুৎ বিচ্ছিন্ন 60,000 ঘরবাড়ি। ঘন্টায় 40 কিলোমিটার গতিতে জাপানে আরও পূর্ব দিকে অগ্রসর হচ্ছে মৌসুমী ঝড় জাম্পি।